আমি যথাসাধ্য চেষ্টা করব বিল কমানোর। আর আপনি এই অভিযোগটা হাসপাতালের সিইওর কাছে করেন। অন্ততপক্ষে কিছুটা হলেও এই ভিকটিমের হেল্প হবে। তবে সিস্টেম চেঞ্জ পসিবল না। হুম। এক্সকিউজ মি স্যার। হুম। অয়ন রুমে ঢোকার সাথে সাথে জয় দরজায় নক করে। অয়ন জয়ের কথায় নিচের ডেস্কের দিকে একবার তাকিয়ে দেখে নিল। জয় চলে যাওয়ার পর অয়ন জয়ের বলা কথাগুলো নিয়েই ভাবছে। অয়ন জানে হাসপাতালে গোটা কয়েক অসৎ ডাক্তার রয়েছে, তবে সবাই না। অসৎ ডাক্তারগুলো অনেকের টাকা মেরে খায়, তারা ভুলভাল বলে হাসপাতালে আটকে রাখে দিনের পর দিন পেশেন্টদের, আর পাহাড় সমান বিল বাড়ায়। অয়ন এসবের বিরুদ্ধে, তবে কিছু করার নেই তার। 6 বছরের কন্ট্যাক্ট হাসপাতালের সাথে। ইদানিং ওর শরীরটা তেমন একটা ভালো না, খুব অস্থির অস্থির লাগে তার। মাথাটা মাঝে মাঝে চক্কর দিয়ে ওঠে। যে ওরও আগে সারা বাড়ির কাজ একা করলেও ক্লান্ত হতো না, সে এখন অল্পতেই ক্লান্ত হয়ে যায়। কেমন এক অদ্ভুত অনুভূতি হয় ওর। আর ইদানিং শুধু ঘুম পায় তার। একটু শুলে যেন রাত্রির ঘুম ভর করে তার চোখে। এই তো একটু আগে আসরের নামাজ পড়ে একটু শুয়েছিল, কখন সে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই তার। সন্ধ্যা 6টা। কলেজের পাশে ছোট্ট চায়ের দোকানটায় বসে আছে অহনা। এখন থেকে না, সেই সকাল 7টা থেকে এখনো অবধি সে ওখানেই বসে। সব লোকেরা তাকে ফিরে ফিরে দেখছে। চাওয়ালা চাচাও 5-6 বার জিজ্ঞেস করে গেছে কিছু লাগবে কিনা। অহনা কোনো মতে নিজের চোখের পানিকে আটকে রেখেছে। কই, রাজ তো এলো না। সে না অহনাকে কথা দিয়েছিল যে 1 বছর পর ঠিক এই দিনে, এই সময়ে, এই স্থানে সে অহনার সাথে দেখা করবে, ফিরে আসবে পুরোপুরি তার কাছে। কই, আসলো না তো রাজ। তাহলে কি সব শেষ? অহনাকে তো রাজ বলেছিল যে এই সময়ের মাঝে না ফিরলে সে আর কোনোদিনও ফিরবে না। তাহলে কি সেই সময় তো আরো 6 ঘন্টা আগে পার হয়ে গেছে। 1 বছর আগে ঠিক দুপুর 12টার সময় তো রাজ তাকে কথা দিয়ে গিয়েছিল যে সে ফিরে আসবে, কিন্তু ফিরল না। তাহলে কি অহনা ভুল করলো? 1 বছর ধরে রাতের বেলা কথায় আস্থা রেখে তার জন্য অপেক্ষা করে এই মুহূর্তে অহনার নিজেকে অনেক বোকা বলে মনে হচ্ছে। 1 বছর কোনো যোগাযোগ করেনি রাজ, তাও সে অপেক্ষা করেছে। এই আধুনিক যুগে কত মাধ্যমই তো আছে যোগাযোগের, তাও রাজ যোগাযোগ করেনি। অহনা তো পারতো রাজের খোঁজ নিতে, তার সাথে যোগাযোগের চেষ্টা করতে, করেনি অহনা। কেননা সেটা রাজের কথায় বিশ্বাস করে। এতদিন তো রাজার অপেক্ষায় সে বসেছিল। তাহলে অহনা বোকা নয় তো কি সে? অহনা আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল, বলল, একই আবহাওয়া, শুধু হাওয়ার গতিটাই কেমন স্থিমিত হয়ে গেছে। একই স্থান, শুধু পথঘাট কেমন বদলে গেছে। একই সময়, শুধু বছরের ব্যবধান। একই তুমি, তাও কেমন অচেনা লাগছে। আর আমি, না, কিছু না। আমি এখনো সেখানেই আছি যেখানে তুমি আমায় ছেড়ে গিয়েছিলে। অয়ন বাসায় ফিরে দেখে ওরও খাটে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ঘড়ির দিকে তাকালো অয়ন। এমন সময় ওরও সহজে ঘুমায় না। খাটের পাশের টেবিলে প্রতিদিনের মতন আজ আর লেবুর শরবতটা নেই। সেটা দেখে অয়নের মেজাজটা একটু খারাপই হয়ে গেল। সে কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। সেই শব্দেই ঘুম ভেঙেছে ওরুর। ওরু বুঝলো যে অয়ন এসেছে। ওরু দ্রুত নিচে গিয়ে ফ্রিজে থাকা শরবতটা নিয়ে উপরে গেল। শরবতটা টেবিলে রেখে ওরু ভাবলো, বউ আপু কি চলে গেছে? কটা বাজে? এই সময় আমি কেন ঘুমালাম? কি হচ্ছে আবার ইদানিং? ওরু আবারও নিচে চলে গেল। দেখে মো টিভি দেখছে। আপু তুমি এখানে? আমি একটু আগে তো দেখিনি তোমাকে। সরি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। বিকেলে তোমার সাথে ছাদে হাঁটার কথা ছিল, কিন্তু আমি যে কেন এতক্ষণ ঘুমালাম। আরে ব্যাপার না, তুমি ঘুম দেখে আমিও অহনার রুমে ঘুমিয়ে গেছিলাম। ও, আপু রুমে? না, অহনা তো সকাল থেকে বাসায় নেই। এখনো ফেরেনি কেন? এত দেরি তো করে না। আমিও তাই ভাবছি। ওরু টেনশন হচ্ছে অহনাকে নিয়ে। কি হলো মেয়েটার? এমনি বিয়ের বিষয় নিয়ে মন খারাপ তার। ওরু মৌকে নাস্তা দিয়ে উপরে গেল। রুমে গিয়ে দেখে অয়ন স্কাউচের উপর আছোয়া হয়ে চোখ বন্ধ করে আছে। শুনছেন? বলো। চোখ বন্ধ করে বলল অয়ন, অহনা আপু সকালে বাইরে গেছে, এখনো ফেরেনি। কি? তুমি আমাকে আগে বলনি কেন?
অয়ন মোবাইল হাতে নিয়ে অহনার নাম্বারে কল দিল। নাম্বার বন্ধ। অয়নের এবার টেনশন হচ্ছে অহনাকে নিয়ে। এমন তো কখনো করে না অহনা। তাহলে কি ওর কথাই ঠিক? আমার অহনা এই বিয়েতে রাজি না? রাজি না থাকলে বলতে তো পারতো। অয়ন হুট করে দাঁড়িয়ে পড়ল আর বলল, শিট, অহনা অল্পতেই কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে। আপনি কোথায় যাচ্ছেন? রাত 8টা বাজে, বাবার ফেরার সময় হয়ে এসেছে, আর অপেক্ষা করলে চলবে না। অয়ন গাড়ি নিয়ে বের হয়ে গেল অহনাকে খুঁজতে। ওদিকে রাত 9টা বাজে। সাদ বাইক নিয়ে অহনার কলেজের পিছনে রাস্তা থেকেই রোজ অফিস থেকে ফেরে। আজও ফিরছিল। রাস্তায় চায়ের দোকানের ওখানে চোখ পড়তেই সাদ বাইক থামালো। অহনা না মেয়েটা? হ্যাঁ, অহনাই তো। এত রাতে এখানে কি করছে সে? সাদ বাইক রাস্তার এক সাইডে রেখে দ্রুত পায়ে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা! অহনা এখনো নিচের দিকে তাকানো। অহনা! সাদ অহনার কাঁধে হাত রেখে ঝাঁকা দিল। হুম হুম অহনা মাথা তুলে তাকালো। কিরে, এখানে এত রাতে কি করছিস তুই? ভাইয়া, কি করছিস? আচ্ছা বাদ দে, আগে চল বাসায়। অহনা ঠায় বসা এখনো। কি হলো, চল। সাদ অহনার হাত টেনে নিয়ে নিজের বাইকে বসালো। অহনাকে অয়নকে ফোন করে সাদ জানালো অহনার কথা। বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে আকাশ দেখছে অহনা। রাত তখন 11টা বাজে হয়তো। অয়ন এক কৌটে স্প্রিঙ্গল চিপস নিয়ে অহনার পাশে গিয়ে দাঁড়ালো। অহনা বাসায় ফেরার পর অয়নের কথা মতো কেউ তাকে কোনো প্রকার প্রশ্ন করেনি। অয়ন একটা চিপস খেয়ে বলল, বাহ, স্প্রিংজেলের নিউ ফ্লেভার, চোস খেতে। অহনা চুপচাপ আকাশের দিকে তাকানো। অয়ন আবার বলল, কেউ যদি শেয়ার করতে চায় আমি মানা করবো না, তবে সেটা ফার্স্টই, কারণ পরে আমার ভালো লেগে গেলে কিন্তু আমি চাইলেও দেবো না। অয়নের কথায় অহনা তার দিকে তাকিয়ে হেসে দিল। অয়নের হাত থেকে চিপসের কৌটাটা নিয়ে খাওয়া শুরু করলো। অহনা, বলো ভাইয়া। আমি ছেলেপক্ষকে বলে দিয়েছি আমাদের সময় চাই, ডেট পোস্টপোন করতে। ভাইয়া আমি রাজি। না অহন, টেক ইউর টাইম। না ভাইয়া আমি রাজি। যেদিন ঠিক হয়েছিল সেই দিনই ফাইনাল করো। শিওর? ইয়া। অহন, হুম। তুই খুশি তো? অহনা দীর্ঘশ্বাস ফেলে বলল। ভাইয়া। অয়ন অহনার কানের কাছে এসে বলল, খাটের পাশে ড্রয়ারে আরো 3 ফ্লেভারের চিপস রেখেছি তোর জন্য। এই বলে অয়ন চলে গেল। আর অহনা হাসছে, খুব করে হাসছে। হাসতে হাসতে কেঁদে দিল। ওর সংসারের সব কাজ শেষ করে কোনো মতে খেয়ে নিল। খেতে ইচ্ছা করে না, কেমন গন্ধ লাগে তার কাছে। রুমে ঢুকতেই ওর বমি চলে আসলো। আসবেই না বা কেন। অয়ন বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানছে। ওর কোনো মতে নাকে হাত দিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে খাটে শোয়ার কিছুক্ষণ পর নিজের শরীরে কারো হাতের স্লাইড পেল ওরু। ওর বুঝতে বাকি রইল না ছোঁয়াটা তার স্বামীর। অয়ন ওর মুখের কাছে মুখ আনতে ওর সিগারেটের বাজে গন্ধ পেল। ওর খুব বমি আসছে, সারা শরীর ঘামছে। আর আগে তো কতবার অয়ন সিগারেট খেয়ে ওই পোড়া ঠোঁট দিয়ে ওরকে কিস করেছে, লং লিপ কিস করেছে। তখনও তো এমন সিগারেটের স্মেল পেত ওরু অয়নের থেকে। প্রথম প্রথম প্রবলেম হলেও পরে অভ্যেস হয়ে গিয়েছিল ওরুর। তবে আজ এত খারাপ কেন লাগছে জানা নেই তার। কিছুক্ষণ সহ্য করলেও যে না অয়ন অরুর ঠোঁটে ঠোঁট মিলালো, অরুর যেন বমি ঠেলে এলো। অরু সাথে সাথে অয়নকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে ওয়াশরুমে দৌড় দিল। অরুর এমন টাইপের ব্যবহার অয়ন আশা করছিল না। মেজাজটা বিগড়ে গেল অয়নের। সেদিন রাতে অয়ন অরুকে এই বিষয়ে আর কিছু বলেনি। ওর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অয়ন ঘুম। ওর মাঝে অনুশোচনা বোধ কাজ করছিল তখন। এভাবে স্বামীকে ধাক্কা দেওয়া ঠিক হয়নি তার। তবে তারও যে শরীর ভালো না, কি করবে সে? কি হয়েছে তার বুঝছিল না ওরও। এইভাবে কেটে যায় 1 মাসের মতন। বমির পরিমাণটা বেড়েই চলেছে ওরুর। খেতে পারে না, তবে ক্ষুধা লাগে তার খুব। অল্পতেই ক্লান্তির পরিমাণটা বেড়ে চলেছে ওর শরীরে। কাউকে কিছু বলতেও পারে না। একদিকে অহনার বিয়ে, তাই কাজ আরো বেড়ে গেছে ওরুর। পাত্রপক্ষের সাথে কথা বলে বিয়ের ডেট আরো 1 সপ্তাহ পিছিয়েছিল অয়ন। ছোট বোনকে বিয়ে দিবে, আর খোঁজ খবরও নিতে চেয়েছিল সে। তবে এর মাঝে কাকে বলবে ওর শরীরের এই অবস্থার কথা। এদিকে আরোহী বাড়ি চলে এসেছে। প্রেগন্যান্সির 4 মাস চলছে তার, আর মৌয়ের 2.5 মাসের মতন।
আর অহনা তো এই 1 মাসে কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কথা বলে না তেমন একটা। এমনকি নিজের হবু বরের চেহারাও দেখেনি এখনো সে, দেখার ইচ্ছাই নেই তার। এর মাঝে অনেকবারই দুই পরিবার থেকে অহনার ছেলেটার সাথে দেখা করার কথাও বলেছিল। অহনা রাজি হয়নি, ফেসবুক অ্যাকাউন্টও দিয়েছে, অহনা চেক করেনি। লাইফের উপর থেকে কেন জানি তার আগ্রহটাই উঠে গিয়েছে। ইদানিং ওরু অয়নের থেকে আরো দূরে দূরেই থাকে। এটা অয়নের মোটেই সহ্য হচ্ছে না। অয়নের ধারণা ওরু তাকে ইগনোর করছে। অয়ন ওরুকে এই নিয়ে কিছুই বলে না, কথাই বলে না ইদানিং দুজন দুজনের সাথে। অয়ন তার ইগোর কারণে, আর ওরু তার ভয়ে। ওরু সাহস কি করে হয় তাকে ইগনোর করার? অয়ন শুধু এটাই ভাবে। অহনার বিয়ে, শপিং সব আরোহী করেছে, অহনার সাথেও ছিল। তবে অহনা কিছুতেই তেমন আগ্রহ নেই। সাথে চৌধুরীকেও দাওয়াত দেওয়া হয়েছে, বেশ ধুমধাম করেই আয়োজন চলছে বিয়ের। অয়ন হাসপাতালে যাবার আগে ওরুকে ডাক দিল। জি, দেখেছেন? এটা রাখো। এটা কি? 1 লক্ষ টাকা আছে এতে। অহনার জন্য সোনার গহনা বানাতে দেওয়া আছে, আজই বিল পে করে গহনা নিয়ে আসবে। আমি? তো প্রবলেম কি? 40,000 টাকা দেওয়া আছে, বাকি দিয়ে নিয়ে আসবে। গলার হার, কানের দুল, চুড়ি, আংটি, এটা আমাদের পক্ষ থেকে অহনার বিয়ের উপহার। ওকে আগে থেকে বলবা না, এনে রাখবা, রাতে এসে একসাথে দেবো। ঠিক আছে। গাড়ি পাঠিয়ে দিব আমি, আর মৌকে বলেছি সে যাবে তোমার সাথে। জি ঠিক আছে। অয়ন রুম থেকে বের হতে গিয়ে আবার ফিরে এলো। ওরু, গহনা আনার পর মেবি 20,000 টাকা বাঁচবে। ওখান থেকে নিজের জন্য যা লাগে কিনে নিও। ভালো দেখে 3টা শাড়ি কিনবে নিজের জন্য, অনুষ্ঠানে পুরোনো শাড়ি যেন না পড়তে দেখি। আর যা যা লাগে সব কিনে এনো, আরো টাকা লাগলে বলো। ওরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। অয়ন বের হবার 5-6 মিনিটের মধ্যেই আরোহী আসলো। ওরু, আরে আপু, আপনি এই অবস্থায় উপরে এলেন কেন? আমায় ডাকতেন। আরে ব্যাপার না, চলো আজ তোমার মার্কেটে যেতে হবে আমাদের সাথে। আমি কেন আপু? কেনাকাটা আছে। কিন্তু আপু, আমি আজ মৌ আপুর সাথে যাব। আচ্ছা, তা একসাথে যাবো নি। আচ্ছা আপু। ওরু মার্কেট থেকে ফিরে মৌকে নিজের শারীরিক অবস্থার কথা বলল। আরোহীকে বলতে চেয়েছিল, কিন্তু প্রেগনেন্সির মাঝে বিয়ের সব কাজ ওকে দেখতে হচ্ছে তার, তাই মৌকে বলল। আচ্ছা, তোমার কি এই মাসে পিরিয়ড হয়েছে? ওরু মাথা নাড়িয়ে না বলল। ডেট কবে ছিল? গত মাসে বান্দরবান গেলাম না, তার পরের উইকে ডেট ছিল, হয়নি। আর এখনো ডেট চলে, হচ্ছে না। ও, বাইরে ছিলাম তখন বললে না কেন বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি দেখি আমার কাছে আছে কিনা। কি আপু? প্রেগনেন্সি কিট থাকার কথা, ও অনেকগুলো এনে দিয়েছিল। প্রেগনেন্সি কিট কথাটা শুনে ওর যেন থমকে গেল। না নেই, আমিও না, কি বোকা আমি, তো আর বাড়িতে নেই, আর ব্যাগ নিয়ে তো আর ঘুরি না। দাঁড়াও, তোমার ভাইয়াকে আনতে বলছি। না আপু। কেন? উনি কি ভাববেন? কিছু না, তোমার কথা বলবো না। রাতে সাত ফিরে মৌকে ওগুলো এনে দিল। কেন লাগবে এখন তোমার এই জিনিস? এমনি, নিচে যাও, আমি আসছি। মৌ ওরুকে আগেই চেক করার নিয়ম বলে দিয়েছে। এটা রাখো, কাল সকালে উঠে চেক করবে, আর আমি আসলে আমাকে বলবে, কেমন? ওরু কাপা কাপা হাতে প্যাকেট নিল। ওরও ভয় লাগছে, কি হবে রেজাল্ট? যদি পজিটিভ হয় তাহলে সে কি করবে? এত সুখ কি তার কপালে সইবে? ওরু রুমে গিয়ে দেখে অয়ন ল্যাপটপে কাজ করছে। ওরু গুটি গুটি পায়ে গিয়ে খাটে শুয়ে পড়ল। অয়ন আজকাল অনেক ব্যস্ত বিজনেসের কাজে। ওরু দূরে দূরে থাকায় অয়নের রাগ হলেও কাজের চাপে কিছু বলার এনার্জি তার নেই। আজ অহনার গায়ে হলুদ, সকাল থেকে সবাই কাজে অনেক বিজি। অনেকও সকাল সকাল চলে এসেছে। অয়ন আজ হাসপাতালে যায়নি। সাদার নিষেধ হুসাইন ও অফিস থেকে 3 দিনের ছুটি নিয়েছে। সবাই যে যার কাজে বিজি। দুপুরের দিকে ওরও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সে মা হতে চলেছে। 3বার চেক করেছে, প্রতিবারই পজিটিভ এসেছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে ওরুর মাঝে। শরীরে কষ্ট, ক্লান্তি সবচেয়ে এই অনুভূতির কাছে তুচ্ছ। আজ কেন যেন ওর নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। আর যদি মা বেঁচে থাকতো, তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত, কিভাবে চলা উচিত আমাকে বলে দিত। আচ্ছা, অয়ন যখন জানবে
উনি কিভাবে রিয়েক্ট করবে? অনেক খুশি হবে। আজ রাতে বলবো অয়নকে যে উনি বাবা হতে চলেছেন। গায়ে হলুদের অনুষ্ঠানটা ভালো করে সম্পন্ন হতে। বেলা 3টা বাজে। হয়তো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য অয়ন একটা সাদা পাঞ্জাবি চুজ করেছে। তার মতে পাঞ্জাবি সাদাই বেস্ট, অন্য রঙের পাঞ্জাবি সে পছন্দ করে না। অয়ন ফাইনাল ভাবে কাজ দেখতে দেখতে হঠাৎ তার নজর গেল সামনে দাঁড়ানো তার বউয়ের দিকে। পাটিসাপটা পিঠা বানিয়ে উপরে নিয়ে আসছে অরু। অয়ন অরুকে দেখে বড়সড় একটা ধাক্কাই খেল। হলুদ একটা সিল্ক জামদানির শাড়ি পরেছে অরু। গহনা বলতে সে অয়নের দেওয়া হীরের নাকফুল। চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে এক সাইডে মেজেন্টা ফুলের টিকলি পরেছে সে। চোখে মোটা কাজল, হালকা কমলা রঙের লিপস্টিক। অপরূপ এক সুপর্ণা নারী লাগছে তাকে। অয়ন মুগ্ধ নয়নে দেখছে তার বউকে। হঠাৎ অয়নের নজর গেল ওর কোমরের দিকে। শাড়ি সরে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। অয়নের রাগ যেন চট করে চরম পর্যায়ে চলে গেল। কিরকম কেয়ারলেস মেয়ে, এত লোকের সামনে পেট বের করে এসেছে। কত ছেলেরা আছে এখন ছাদে। অয়ন মনে মনে বলছে আসলে ওর শরীরটা তেমন ভালো না। তারপর কাজ সেরে কেবল শাড়ি পরে সেজেছে। শাড়িটা ঠিক আছে কিনা চেক করতে যাবে, তখনই আরোহী কাজে ডেকেছিল তাকে, তাই পেটের দিকটা খেয়াল করেনি সে। অয়ন ওর কাছে গিয়ে এগিয়ে গেল দ্রুত পায়ে। ওর কাছে গিয়ে পেটের কাছে শাড়ি দিয়ে ঢেকে দিল। পেটে অয়নের স্পর্শ পেয়ে কেঁপে উঠল ওরু। পাশে তাকিয়ে অয়নকে দেখলো তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে যাবে তখন মৌ এসে পড়ল। ওরু, কতক্ষণ ধরে খুঁজছি তোমায়, এসো এদিকে। অরুকে হাত ধরে টেনে নিয়ে গেল মৌ। অয়নের মেজাজ অরুর কাছে গিয়ে আরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ অরু নেটের হাতওয়ালা মেজেন্টা ব্লাউজ পরা, তাই পুরো হাতে দৃশ্যমান তার। মৌ অরুকে এক সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, টেস্ট করেছিলে? হুম। কি এসেছে? পজিটিভ। ওয়াও, কংগ্রাচুলেশন। মৌ অরুকে জড়িয়ে ধরলো। ভাইয়াকে বলেছো? না আপু, রাতে বলবো। ওকে ওনাকে না বলা পর্যন্ত কাউকে বলো না আপনি। ওকে ওকে। কত খুশির নিউজ বলো তো ওরু। এই বাড়িতে 3-3টে বাবু আসতে চলেছে, আর সবার পর পর আরোহী আপি, তারপর আমি, তারপর তুমি। মা হবার এই ফিলিংসটা কেমন? এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ আপু। আমার কাছেও। হয়তো এই পৃথিবীর সব মেয়ের কাছেই। হ্যাঁ রে। অরু হাসছে। অয়ন অরু আর মৌয়ের দিকে এক নজরে তাকিয়ে আছে। কত হেসে হেসে কথা বলছে ওরু। ওই আমার সাথে তো বলে না। আর পেট বের করে শাড়ি আর নেটে ব্লাউজ পরার মতো এত বড় অপরাধ করেও কি সুন্দর হাসছে। অয়নের প্রচুর রাগ হচ্ছে, আর রাগটা আরো বেড়ে গেল যখন অহনার বন্ধুদের মধ্যে একজন ওর কাছে গিয়ে বলল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক সুন্দর লাগছে ভাবি। ধন্যবাদ। ওরও এটা খেয়ালই করেনি যে অয়ন তাদের খেয়াল করছে। আর কেউ কথা বললে না জবাব দেওয়াটা অভদ্রতা। অরুর বয়স কম, অহনার বন্ধুটার অরুর থেকে বেশি একটা বয়সে বড় না। এত কথা কিসের তাদের মাঝে, ভাবছে অয়ন। অয়নের মাথায় রক ফুলছে অরুর অন্য পুরুষের সাথে কথা বলাতে। ভাবি, আমি অহনার কাছে আপনার কথা অনেক শুনেছি। আপনাদের বিয়েতে আসা হয়নি আমার। ও আচ্ছা ভাইয়া থাকেন, আমি অহনা আপুর কাছে যাই। অরু যেতে নেবে ধাক্কা খেলা এক বয়স্ক মহিলার সাথে। সে আর কেউ না, সাথী চৌধুরী। এমনি অয়ন অরুর উপর রেগে আগুন ছিল, তার উপর সোনায় সোহাগা তিনি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।